এই হেভি ওয়েটের কথাটা আমি যদি আপনাকে উল্টো দিক থেকে বলি, ওয়েট কি দিয়ে হয়? কত টাকা সে রাজনীতি করে ভোটে দাঁড়িয়ে বা ওই এমপি হয়ে টাকা রোজগার করেছে, কত টাকা দুর্নীতি করেছে, কতবার জেলে গেছে, এই দিয়ে যদি ওয়েট বলেন, হেভি ওয়েট, অবশ্যই আমি ছাড়া বাকি যারা আছেন তারা সবাই আমার থেকে হেভি ওয়েট। সেই কান্না নিয়ে গান ধরেছেন বারে গুলাম। আর ভারতবর্ষ মানে তার কান্না, তার প্রতিজ্ঞা, তার কসম বারবার উঠে আসে এবং বামপন্থী রাজনীতি সেই প্রতিজ্ঞা, কান্না, কসমগুলোকে ধরতে চায়। আজকে আমরা একটা ইউনিক আলোচনায় আছি, যেখানে রয়েছেন চণ্ডীদাস ভট্টাচার্য, এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক, এবং এসইউসিআইয়ের দুজন প্রার্থীর সঙ্গেও আজকে আমরা একটা কথা বলবো, বোঝার চেষ্টা করব এবারের নির্বাচনে এসইউসি কিভাবে নতুন কিছু গড়ার বা নতুন কিছু করার চেষ্টা করছে। চণ্ডীদা, আপনাকে স্বাগতম। এটা ধরতে হবে। আপনাকে বিপ্লববাবু স্বাগতম। নমস্কার। প্রথম কথা চণ্ডীদা আমি বলবো যে 151টা আসনে আপনারা টোটাল প্রার্থী দিয়েছেন। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের প্রার্থীদের সাথে আমরা একটু পরেই কথা বলবো, আপনার সঙ্গে আপনি আপনার সামনেই কথা বলবো। আপনার কি মনে হচ্ছে এবারের নির্বাচনের সবচেয়ে জটিল চ্যালেঞ্জটা এসইউসির সামনে কি আছে? গোটা ভারতবর্ষব্যাপী বিজেপির যে অপশাসন এবং আমাদের রাজ্যে তৃণমূলের যে অপশাসন রাজ্য সরকারের পরিপ্রেক্ষিতে, তার বিরুদ্ধে এবং বামপন্থার নাম নিয়ে যে দলটি সবচেয়ে বেশি দিন পুঁজিপতি শ্রেণীকে স্বার্থ রক্ষা করেছে, তার বিরুদ্ধে যথার্থ বামপন্থী ঐক্য এবং বামপন্থার পতাকাকে তুলে ধরাটাই হচ্ছে গোটা দেশব্যাপী আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা মার্ক্সবাদ লেনিনবাদের যে মর্যাদাকে বামপন্থার নামে ক্ষুণ্ণ করা হয়েছে, খুবই বেদনার, তাকে রক্ষা করা, কমরেড শিবদাস ঘোষের ভিত্তিতে সংগ্রামী বামপন্থা তাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তারই সাথে গোটা দেশে বামপন্থী আন্দোলন যে বিকল্প, তার পতাকা যে আজকে এসইউসিআই কমিউনিস্টের হাতে, সেইটি মানুষের সামনে তুলে ধরতে চাইছি। যার জন্য সবচেয়ে বেশি আসনে এবং সবচেয়ে বেশি রাজ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, 19টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে, মোট 151টি আসন। চণ্ডীদা, এখানে একটা প্রশ্ন, আপনি শিবদাস বাবুর কথা যখন বললেন, শিবদাস ঘোষ যতদিন রাজনীতিতে আমরা দেখেছি শিবদাস ঘোষকে, তিনি একটা মাস্টার প্লেয়ার ছিলেন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জোট রাজনীতিকে তুলে ধরার ক্ষেত্রে। আজকে আপনি কি মনে করছেন যে একা একা আপনারা মোদি বা মানে ফ্যাসিবাদের শক্তিকে আটকাতে পারবেন? আজকে তো জোট রাজনীতির সবচেয়ে বড় প্রয়োজন ছিল। আমরা ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলন, সংগ্রামী বামপন্থী আন্দোলন, জনসাধারণের আন্দোলনের যে যৌথতা, তাকেই আমরা সবচেয়ে নীতিসিদ্ধ মনে করি। এবং কমরেড শিবদাস ঘোষের শিক্ষায় শুধু নয়, মার্ক্সবাদ লেনিনবাদের ভিত্তিতে কমরেড শিবদাস ঘোষের শিক্ষা, তাকে নিয়েই আমরা চলতে চেয়েছি এবং তাকেই এগিয়ে নিয়ে যেতে চাই। যে কোনো রকমের জোট, তা দিয়ে কিন্তু সত্যিকারের আন্দোলন হয় না। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়বো, বিজেপি সেই ফ্যাসিবাদকে আনছে, সেই ফ্যাসিবাদের রাস্তা প্রশস্ত করেছে কংগ্রেস দীর্ঘদিন রাজত্ব করে, তার সাথে একতাবদ্ধ হয়ে বামপন্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে পারে না, সেটা বাস্তবে হয় না। সেই জন্য জনসাধারণের আন্দোলন, জনসাধারণের বিকল্প এবং সংগ্রামী বামপন্থার ঐক্যকে আমরা চেয়েছি বলে ঐক্য হয়েছিল, কিন্তু হঠাৎ করে তারা ভেঙে দিয়েছিল। সেই ইতিহাস বিস্তৃত। 2014 সালে বিজেপির জেতার পরে হয়েছিল, 2019 সালে তারা হঠাৎ করেই ভেঙেছেন এবং তারা ভেঙেছেন কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। সেটা নির্বাচনী স্বার্থে, গণ আন্দোলনের স্বার্থে নয়। মার্ক্সবাদ লেনিনবাদ গণ আন্দোলনের এবং তার পরিণতিতে বিপ্লবী আন্দোলনের জয়গান করে, তাকেই এগিয়ে নিয়ে যাওয়া। বিপ্লব বাবুর সাথে একটা আমরা কথা বলি। বিপ্লব বাবু, নিঃসন্দেহে আমাদের প্রার্থী, উত্তর কলকাতার প্রার্থী ডক্টর বিপ্লব চন্দ্র, আমি তাকেই আপনার পরামর্শ দিচ্ছি। বলুন। বিপ্লব বাবু, আপনাকে স্বাগতম। আপনি তো পেশায় চিকিৎসক। নিশ্চয়। এবারের নির্বাচনে আমরা দেখছি গোটা ভারতবর্ষ জুড়েই আরবান গরিবরা ভয়ঙ্কর এক সংকটের মধ্যে রয়েছে। ভারতবর্ষে 21 কোটি মানুষ প্রতিদিন না খেতে পেয়ে শুতে যান, 10,000 মানুষ বিনা চিকিৎসায় মারা যান এবং ভারতবর্ষে আজকে গোটা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ ছেড়ে দিন, গোটা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ সহ গোটা পশ্চিমবঙ্গে
মানুষের একটা বিরাট চিন্তার কারণ হচ্ছে বেসরকারি হাসপাতালের বিল। চিকিৎসা পুরো মেস হয়ে গেছে। আপনি যদি যেতেন উত্তর কলকাতার জন্য কি কি কাজ করবেন? দেখুন, আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট ভোটের আগে বা ভোটের পরে সারা বছর ধরেই আন্দোলনের ময়দানে থাকে। এই কিছুদিন আগেই ক্যালকাটা মেডিকেল কলেজ, যার মধ্যে চোখের হাসপাতাল আড়াইও রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, এটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল বর্তমান তৃণমূল সরকার। এবং এই হাসপাতালে পূর্ব ভারতের সবচেয়ে জটিল এবং কঠিন যে চোখের অসুখ চিকিৎসা এখানে হয়, আমাদের দল কিন্তু আন্দোলন করে সেটাকে আটকে দিয়েছে। আমাদের দলই কিন্তু বন হুগলিতে, যেটা এনআইওইচ, যেটা হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, তাদের জন্য, যে ওটাও পূর্ব ভারতের খুবই সুনামের সঙ্গে কাজ করছিল এবং একটা বিরাট মাপের হসপিটাল, সেটাকেও কেন্দ্র সরকার, বিজেপি সরকার তুলে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা এর বিরুদ্ধেও কিন্তু লাগাতার আন্দোলন করে ওটাকে আটকেছি। এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার অত্যন্ত অন্যায়ভাবে 3 বছরে ডাক্তারি কোর্স এবং 15 দিনে নার্সিং কোর্স, যেটা অত্যন্ত অবৈজ্ঞানিক, অযৌক্তিক, সেটাও চালু করার চেষ্টা করেছিল, আপনারা নিশ্চয়ই জানেন। তার বিরুদ্ধেও কিন্তু আমরা আন্দোলন করে, একমাত্র আমাদের দলই কিন্তু আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে আমরা জয়যুক্ত হয়েছি। আমরা মনে করি যে আপনি যেটা বললেন, ভারতবর্ষের সামনে ক্ষুধা একটা বিরাট চ্যালেঞ্জ, টিউবারকুলোসিস একটা বিরাট চ্যালেঞ্জ। প্রতি 3 মিনিটে একজন করে মানুষ টিবিতে আক্রান্ত হয়। মোদিজি বলছেন 2025 সালে টিবি ইরাডিকেট করে দেবেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একদম ভাঁওতাবাজি, মিথ্যা কথা বলছেন। কারণ টিবি, মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস প্রতিদিন বাড়ছে। আমাদের দেশে মায়েরা যারা গর্ভবতী, তারা 59% অ্যানিমিয়ায় আক্রান্ত হন, অর্থাৎ তারা যে শিশু জন্ম দেন, সেই শিশুরা শারীরিক ও মানসিকভাবে সবাই সুস্থ হতে পারেন না, কারণ অ্যানিমিক চাইল্ড যদি হয়। ফলে এইরকম একটা অবস্থায় উত্তর কলকাতায়, যেহেতু আমি একমাত্র বামপন্থী প্রার্থী এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে, আমি ব্যাপক সমর্থন পাচ্ছি। বিশেষ করে গণতন্ত্রপ্রিয় বামপন্থী যারা মানুষ আছেন, তারা ভোট দেবেন এসইউসিআই কমিউনিস্ট দলকে। এবং আমি যদি পার্লামেন্টে যাই, যেমন এর আগেও আমাদের দলের যিনি অন্যতম ডাক্তার এবং নেতা ডাক্তার তরুণ মণ্ডল পার্লামেন্টে গিয়ে যে কোনো জনবিরোধী নীতির বিরুদ্ধে উনি পার্লামেন্টে সোচ্চার হয়েছিলেন, তেমনি আমিও এই উত্তর কলকাতায় যে সরকারি হাসপাতালগুলো ঢুকছে, পিপিপি মডেলে সরকারি হাসপাতালকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে, ওষুধের দাম যে ব্যাপক হারে বাড়ছে, যেটা অকল্পনীয়, সেই ওষুধের দামে লাগাম পড়ানো, এই সমস্ত বিষয়ে অবশ্যই আমি চেষ্টা করব একজন এসইউসিআই দলের কর্মী হিসেবে বা চিকিৎসক হিসেবে যতদূর সম্ভব যা করা যায়। আপনি যখন প্রচারে যাচ্ছেন, সবাই বলছেন, এবং ইভেনকি নির্মলা সীতারামনজির স্বামীও বলেছেন, যে গোটা ভারতবর্ষে বা বিশ্বের সবথেকে বড় দুর্নীতির ঘটনা হচ্ছে এখন নির্বাচনী বন্ড। লেনিনকে যদি আমি দেখি, লেনিন হোয়াট ইজ টু বি ডানে বলেছিলেন, একজন বামপন্থীর কর্তব্য শুধু আশু রাজনীতিকে তুলে ধরা নয়, তার সাথে গোটা বিশ্ব রাজনীতির সম্পর্ককে স্থাপিত করা। আপনার প্রচারে আপনি সবচেয়ে বেশি কোন বিষয়টার উপর ফোকাস করছেন? দেখুন, এই যে নির্বাচনী বন্ড, এ তো আমরা সবাই জানি এবং বলা হচ্ছে যে এটা বিশ্বের সবচেয়ে বড় একটা কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিটা শুধু একটা অন্যান্য কোম্পানির থেকে টাকা নিয়ে বিজেপি পাচ্ছে বা কংগ্রেস পাচ্ছে তা নয়, কিন্তু মেডিসিন কোম্পানি, ফার্মা কোম্পানি, যেখানে ওষুধের দাম শুধু এরা বাড়িয়ে দিতে পারছে টাকা দিয়ে সরকারকে, তা নয়, এমনকি ওষুধের কোয়ালিটি কম্প্রোমাইজ করে, বা ওষুধগুলো যখন বাজারে আসে, যে কোনো মেডিসিন যে বিভিন্ন ট্রায়ালের মধ্য দিয়ে যায়, যার ফলে মানুষের দেহে প্রয়োগ করা হয়, সেই ট্রায়ালগুলোকেও এমনকি কোনো কোনো সময় বাইপাস করে যাতে তাড়াতাড়ি মার্কেটাইজ করা যায়, এই সমস্ত কিন্তু অত্যন্ত অ্যান্টিপিপল যে স্টেপসগুলো কোম্পানিগুলো অনেক সময় নিয়ে থাকে, সেগুলোকেও কিন্তু সাপোর্ট করেছে এই কেন্দ্রীয় সরকার। এবং তার সুবাদেই কিন্তু এই প্রায় 1100 কোটি টাকা, হয়তো আমরা এইটুকুনি জানতে পারছি, জানি না আরও কত হাজার কোটি টাকা, সেটা কিন্তু আমরা দেখছি যে নির্বাচনী বন্ডের মাধ্যমে ফার্মা কোম্পানিগুলো সরকারকে বা বিভিন্ন যে বড় বড় দল, যেমন বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, এদেরকে দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের দল সর্বাত্মকভাবে প্রতিবাদ করছে। আমরা মনে করি, যেটা চণ্ডীদা বললেন, যে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশকে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে ভাগ করে দেশের মানুষের মধ্যে যে ইউনিটি, সেটাকে ভেঙে দেওয়ার যে চক্রান্ত করছে, যে ফ্যাসিবাদী চক্রান্ত বিজেপি করছে, যার রাস্তা কংগ্রেস তৈরি করে দিয়েছিল এবং সিপিএম তার বিরোধিতা না করে কংগ্রেসের সঙ্গে গেল। এই চ্যালেঞ্জটাকে নেওয়া এবং এর বিরুদ্ধে যথার্থ বামপন্থীদের যে ঐক্য, মানে সংগ্রামী বামপন্থার ঐক্যকে গড়ে তোলা এবং তার ফলে আগামী দিনে গণ আন্দোলনকে আরো শক্তিশালী করা, এটাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে, এবং এটা আমাদের সকলের কর্তব্য বলে মনে করছি।
আপনি কি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী উত্তর কলকাতা? কেন উত্তর কলকাতায় তো বুর্জোয়া মানে তথাকথিত ভাবে মেন স্ট্রিম রাজনীতির জায়গা থেকে অনেক হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। আপনি প্রশ্ন এবং তার সাথে আরেকটা কথা, হুম। এবার উত্তর কলকাতায় আমরা দেখি কংগ্রেস প্রার্থী দিয়েছে, তার মানে কি সিপিএম এর যে ট্র্যাডিশনাল ভোট ব্যাংকটা আছে সেটা কি আপনি অ্যাড্রেস করছেন, সেটা কি আপনার সাথে আসবে, এরকম কোনো সম্ভাবনা আছে? এই হেভি ওয়েটের কথাটা আমি যদি আপনাকে উল্টো দিক থেকে বলি, ওয়েট কি দিয়ে হয়, কত টাকা সে রাজনীতি করে ভোটে দাঁড়িয়ে বা ওই এমপি হয়ে টাকা রোজগার করেছে, কত টাকা দুর্নীতি করেছে, কতবার জেলে গেছে, এই দিয়ে যদি ওয়েট বলেন, হেভি ওয়েট, অবশ্যই আমি ছাড়া বাকি যারা আছেন তারা সবাই আমার থেকে হেভি ওয়েট। আমি এটুকে গুরুত্ব দিই না, কারণ আমি মনে করি উত্তর কলকাতায় গণতন্ত্রপ্রিয় মানুষ যারা বামপন্থী, আমি যেখানে যেখানে যাচ্ছি, যেসব এলাকায় যাচ্ছি, তারা বিশেষ করে বিভিন্ন বামপন্থী দলের যারা সৎ কর্মী রয়েছেন তারা দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং তারা বলছেন যে আমরা একটা ভরসা পেলাম যে বামপন্থী দল হিসাবে এসইউসিআই একটা ক্যান্ডিডেট দিয়েছে, আমরা অন্তত ভোটটা দিতে পারবো। কেউ কেউ কেঁদে ফেলেছেন যে কি হলো আমাদের দল শেষ পর্যন্ত, যে কংগ্রেসের হাতে আমাদের কর্মীদের, আমাদের কমরেডদের রক্ত লেগে আছে, সেই কংগ্রেসকে শেষ অব্দি ভোট দিতে হবে, এটা আমরা পারবো না, আমরা আপনাদেরকে ভোট দেবো। ফলে আমি আত্মবিশ্বাসী। চণ্ডীদা, একটু চণ্ডীদাকে দেবেন। চণ্ডীদা, মানে যদি আমরা ডিমিট্রভেও যাই, ডিমিট্রভও এক সময় 33 সালে নাগাদ একটা কোয়েশ্চেন প্রবলভাবে তুলেছিলেন যে ফাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি কিন্তু মহাজোটের আবেদন করেছিলেন, এবং আমরা দেখেছি যে সোভিয়েত ইউনিয়ন একা জিততে পারতো না ওই ভয়ঙ্কর লড়াইয়ে যদি না সে সেই সময় আমেরিকা এবং ইংল্যান্ডের সাথে সন্ধি করতো। বা একসময় সোভিয়েত ইউনিয়নকেও দেখেছিলাম যে তারা হিটলারের সাথেও সন্ধি করেছিল আক্রমণটা রুখে দেওয়ার জন্য। আপনার কি মনে হয় না যে এবারের একা একাই লড়াইটা রণকৌশলগতভাবে একটা বিরাট ভুল হয়ে গেল? না, রণকৌশলভাবে ভুল তো কোনো মতেই নয়। দ্বিতীয়ত, ওই উদাহরণের সাথে বর্তমানে নির্বাচনী জোটবদ্ধতা এবং বিজেপির বিরুদ্ধে লড়াই, এই দুটো উদাহরণ একই রকম নয়। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে না, আমি এটা এই জন্য বলছি যে আগামী দিনে যদি আমরা দেখি যে মোদিজি এলো, যেটা নির্মলা সীতারামনজির স্বামী ও বলছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ, যে দেশে আর গণতন্ত্রই থাকবে না, তখন তো নির্বাচনটাই থাকবে না। ফলে আমরা তো আজকে দেশের শেষ নির্বাচনের দিকে যাচ্ছি একভাবে শেষ নির্বাচনের দিকে যাচ্ছি, এটা কারুর কারুর প্রেডিকশন, তা নিয়ে আমি আলোচনা করছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ফ্যাসিবাদ সম্পর্কিত ধারণা, যেটি কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে মার্ক্সবাদ লেনিনবাদের উন্নততর উপলব্ধিতে আমি আপনাদের সামনে রাখতে চাই, জনসাধারণের কাছে বলতে চাই, ফ্যাসিবাদ হচ্ছে মনোপলি পুঁজিবাদ, মনোপলি ক্যাপিটাল যাকে বলে, এবং রাষ্ট্রীয় একচেটিয়া পুঁজি যে গড়ে ওঠে, সাম্রাজ্যবাদ যে গড়ে ওঠে, তা এই ফ্যাসিবাদের দ্বারাই নিজেকে রক্ষা করার চেষ্টা করে। ফ্যাসিবাদের মানে হলো সম্ভাব্য যে সর্বহারা বিপ্লব, অবশ্যম্ভাবীভাবে যে সর্বহারা বিপ্লব আসন্ন হবে, তার বিরুদ্ধে জনসাধারণকে সংগঠিত করে একটা উত্থান ঘটিয়ে পুঁজিবাদকে টিকিয়ে রাখা। তাই ফ্যাসিবাদ বর্তমানে আনে পুঁজিপতি শ্রেণী, সেই শ্রেণী কখনো কংগ্রেসকে দিয়ে এনেছে। জরুরি অবস্থা জারির কথা লোকে যদি ভুলে যায়, সেটা ঠিক হবে না। কালা কানুন এনে মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা, 1972 সালের ব্যালট বক্স নদীতে ফেলে দেওয়া, এটা যদি ভুলে যায় তা ঠিক হবে না। কংগ্রেস ফ্যাসিবাদের পথ ধরে চলতে চলতে একটা জায়গায় এনেছে, পুঁজিপতিদের স্বার্থে বিজেপি তাকে এগিয়ে নিয়ে চলেছে। আজকে বিজেপি জিতলেও যেমন ফ্যাসিবাদের সম্ভাবনা আছে, আবার তার বিরুদ্ধে যে জোট হবে, যদি কেউ জেতে, কংগ্রেসও যদি জেতে, সেও পুঁজিবাদকে রক্ষা করলে ফ্যাসিবাদের পথে যেতে বাধ্য। এই কথাটি অন্যান্য উদাহরণের সঙ্গে যদি ভুলে যাই, তাহলে আমরা পুঁজিপতি শ্রেণী যে ফ্যাসিবাদকে আনে এবং একচেটিয়া পুঁজিবাদ, রাষ্ট্রীয় পুঁজিবাদ যে রক বটম ফাউন্ডেশন অফ ফ্যাসিজম, এই সংক্রান্ত তত্ত্বমূলক জ্ঞানটিকে তারা ঠিকমতো উপলব্ধি করতে পারছেন না। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ছিল তার পরিস্থিতির সঙ্গে এইটাকে যুক্ত করে ওই তত্ত্বটা সবসময় অ্যানালজি ইজ নট সায়েন্স। তাহলে ডিমিট্রভ কি এই মুহূর্তে আমাদের ডিমিট্রভের তত্ত্ব ডিমিট্রভের সময়কার পরিপ্রেক্ষিতে আছে, এবং পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী দুটি শক্তির মধ্যে একটি শক্তিকে নিয়ে আরেকটি শক্তির বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, তাতে আত্মতৃপ্তি হতে পারে, লড়াইটা হয় না।
এবার সবাই তৃণমূলের এক প্রার্থী বলছেন সিপিএম নাকি ঘুমিয়ে পড়েছে, তারা বলছেন নাকি বাইনারি পলিটিক্স, হয় এই ধরনের আলোচনা আমরা সাধারণত করি না। কে ঘুমিয়ে পড়েছে, কে জেগে পড়েছে, কে গালি দিচ্ছে, কে রাগ করেছে, কে দল থেকে ওদলে চলে যাচ্ছে, এইসব রাজনীতিটা আমাদের দলের রাজনীতি নয়। রাজনীতির মধ্যে নীতি, নৈতিকতা এবং তার ডিগনিটি, তার মর্যাদা, সেটা এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে চায় না। হ্যাঁ, ডিগনিটির যখন কথা বললেন তখন আমি বলি শিবদাস ঘোষের আলোচনার ক্ষেত্রে বা শিবদাস ঘোষের কাজকর্মের ক্ষেত্রে রাজনৈতিক কর্মীদের সংস্কৃতি একটা বিরাট জায়গা হিসেবে, তার গোটা জীবন চলার পথে একটা বড় জায়গা হিসেবে ছিল। আজকে কি মনে হচ্ছে যে আপনি তো 50-60 দশকের রাজনীতি দেখছেন, আজকের এসইউসিকেও দেখছেন, একটা ডিগ্রেডেশন এসছে কি সমস্ত রাজনীতির জগতে, এবং সেই ডিগ্রেডেশনটা এসইউসির মধ্যেও এসছে, তাত্ত্বিক রাজনীতি ইত্যাদির ক্ষেত্রে আগ্রহহীনতা। প্রথম কথা মনে রাখতে হবে যে এই ডিগ্রেডেশনটা পুঁজিপতি শ্রেণীর স্বার্থেই হয়। পুঁজিবাদ যত পচনশীলতার দিকে যায় তত ডিগ্রেডেশন গোটা সমাজের মধ্যে আসে। সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে মানুষের জীবন, মূল্যবোধ সর্বত্রই আসে। তার বিরুদ্ধ শক্তিকে, এখানেই আসল কথা। পুঁজিপতি শ্রেণীকে রক্ষা করার জন্য যে সমস্ত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, কাব্য, সাহিত্য, সঙ্গীত, চারুকলা রয়েছে, যা এই সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়, সেই রাজনীতির মধ্যে ডিগ্রেডেশনের ভিকটিম হয়। আরেকটা রাজনীতি থাকে এই ডিগ্রেডেশনের বিরুদ্ধে তার সংগ্রামকে গড়ে তোলে। পরস্পর বিরোধী দুটি রাজনীতির থাকে, যেহেতু দুটি শ্রেণীতে বিভক্ত। এখানে পুঁজিপতি শ্রেণীর স্বার্থের বিরুদ্ধে বিপ্লবাত্মক পরিবর্তনের রাজনীতি নিয়ে কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে মার্ক্সবাদ, লেনিনবাদের উপলব্ধিতে যে রাজনীতি, সে রাজনীতি ডিগ্রেডেশনের বিরুদ্ধে তার সংগ্রামকে জারি রাখে খান্তিহীনভাবে, বিরামহীনভাবে। আমি এখানে একটা প্রশ্ন করি, একটু অপ্রিয় প্রশ্ন নিশ্চয়ই। সেটা হচ্ছে, আপনারা এই ডিগ্রেডেশনের বিরুদ্ধে বলছেন, শিবদাস ঘোষের লেখাতে বারবার সাংস্কৃতিক প্রশ্নগুলো উঠে এসছে রাজনৈতিক কর্মীদের, কিন্তু কুলতুলি জয়নগরে আপনারা যখন সুযোগ পেয়েছেন, আপনাদের কর্মীরা কি কখনো রিগিং করেনি বা ফলস ভোট মারেনি? সেখানে সিপিএম এর সাথে যখন সংঘর্ষ হচ্ছিল, আমি কিছু সেখানে তো সাধারণ মানুষও মারা গেছিল, 5 বছরের শিশুও মরেছে সিপিএম এর সাথে লড়াইয়ে, এটাকে কিভাবে বলবেন? একটা লড়াইয়ের মাধ্যমে, লড়াই যখন চলতে থাকে তখন কারুর যদি এরকম মৃত্যু হয়ে থাকে, সেগুলো তো কারুর কাছে প্রত্যাশিত নয়। আবার সিপিএম যখন পুলিশি ক্ষমতায় রয়েছে, কি কংগ্রেস পুলিশি ক্ষমতা নিয়ে রয়েছে, তখন একটা অঙ্গরাজ্যের মধ্যে একটা জায়গায় জনসাধারণের যতখানি শক্তি থাক, পুলিশি এবং প্রশাসনের শক্তির চেয়ে সেটা বিরাট হয়ে গিয়ে সমস্ত বুথ দখল করে নিয়ে, জ্যাম করে নিয়ে আমরা ছাপ্পা ভোট দিয়ে জিতে গিয়েছিলাম। না, আমি সমস্ত বুথের কথা বলছি না, কোথাও আমি জয়নগর কুলতলির কথাই বলছি। সেটা কখনো হতে পারতো না। যদি হতে পারতো তাহলে আমরা পরবর্তী পরপর আমরা যে ভোটে হেরে যাওয়ার এই প্রশ্ন আসতো না। এগুলি খানিকটা কি জানেন তো, একটা মন গড়া কথাকে খানিকটা নিয়ে নেওয়া। পুলিশ প্রশাসন যখন সর্বদিক থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে, সরকারের নিয়ন্ত্রণে আছে, সেখানে জনসাধারণ সেই আক্রমণের বিরুদ্ধে কিছু কিছু প্রতিবাদ যেখানে করতে পারি আমরা, সেখানে প্রতিবাদ করেছি। জয়নগর কুলতলি শুধু নয়, ক্যানিং, মথুরাপুর, পুরুলিয়ার কিছু জায়গায়, মুর্শিদাবাদের কিছু জায়গায়, বর্ধমানের কিছু জায়গায়, নদিয়ার কিছু জায়গায় এই প্রতিরোধ আমরা করতে পেরেছি। সেখানে এই সংঘর্ষ হয়েছে বলে কথাটা এসেছে, কিন্তু প্রতিরোধ যেখানে আমরা করতে পারিনি সেখানে আমরা হয়তো মার খেয়েছি, কিন্তু একতরফা হয়েছে, তার প্রতিবাদ করেছি আমরা। এখানে প্রতিরোধ কিছু কিছু করতে পেরেছি। এই প্রতিরোধ করাটাকে দেখে মনে করছেন কেউ কেউ যে এখানে আমরা জবরদস্তি করেছি। এটা একটা অত্যন্ত সহজ সরল সমীকরণের মাধ্যমে রাজনীতিকে বোঝবার চেষ্টা করা, বা সেটাকে দেখিয়ে নিজেদের একটি কথা, যে যায় শক্তি, যার যা শক্তি থাকে সে সেখানে করে, সেটাকে মানুষের মধ্যে গ্রহণযোগ্য করিয়ে নেওয়ার অপকৌশল ছাড়া এটাকে আর কিছু নামে তো আমি বলতে পারছি না। এখানে আরেকটা প্রশ্ন, আমরা তারপর বিপ্লব বাবুর কাছে যাবো, জুবের সাহেবের সাথেও কথা বলবো। যে আমি নিজে জয়নগরে পার্সোনালি কিছুদিন আগে গেছিলাম, পুরোটা বলতে পারবো না, অন্ধের হস্তি দর্শনও হতে পারে। এসইউসির কিছু মানুষজনের সাথে আমি কথা বলেছি, কিন্তু তাদের সেই অর্থে যে তাত্ত্বিক রাজনীতির ডেভেলপমেন্ট, যেটা শিবদাস ও সাংস্কৃতিক রাজনৈতিক ডেভেলপমেন্টের কথা বলছে, সেখানে বোধহয় একটা বড় ল্যাকুনা আছে। এটা তো আপনাদের পার্টির ব্যর্থতা। হ্যাঁ, কমরেড লেনিন যখন বিপ্লব করেছিলেন এবং তার সারা জীবন ধরে যতগুলি তত্ত্বের চর্চা করেছেন, আবার রাশিয়ায় বিপ্লবী আন্দোলনে যে সমস্ত সৈনিক লড়াই করেছিলেন, জনসাধারণ, কৃষক, শ্রমিক, তারা সকলেই সেই স্তরে যেতে পেরেছিলেন, এটা বাস্তবসম্মত। না, আমি সেটা বলছি না, কিন্তু একটা ক্ষেত্রেও নিঃসন্দেহে সেখানেও আরেকটা স্তর আছে, যে স্তর যেখানে কমরেড শচীন ব্যানার্জি ছিলেন, সুবোধ ব্যানার্জি ছিলেন, ইয়াকুব পৈলান ছিলেন,
আমির আলী হালদার ছিলেন, রেণুপদ হালদার ছিলেন, প্রবোধ পুরকায়েত ছিলেন, রবীন মণ্ডল ছিলেন, এরকম নাম বলতে পারি, দেবপ্রসাদ সরকার ছিলেন, তরুণ নস্করের কথা বলতে পারি, তাদের একটা স্তর। আবার একেবারে সাধারণ মানুষের আর একটা স্তর। দুটো স্তর তো একই রকম